আমাদের ২৪-এর ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনে একক কোনো মাস্টার মাইন্ড নাই। আমাদের যদি মাস্টার মাইন্ড বলি, আমাদের শহীদেরা আমাদের মাস্টার মাইন্ড। আমাদের যারা গাজীরা আছে তারাই আমাদের মাস্টার মাইন্ড। এই আন্দোলনে বিশেষ করে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের অসাধারণ ভূমিকা ছিল, আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের অসাধারণ ভূমিকা ছিল। মসজিদগুলোতে আলেম উলামারা যে সাহস প্রদর্শন করেছেন, তারা ফেসিবাদের বিরুদ্ধে কথা বলেছেন। আমি যেহেতু ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি ছিলাম, সেই জায়গা থেকে সমন্বয়ক তালিকা যদি সরাসরি আমার নাম থাকে, এর মাধ্যমে একটি বিভাজন হতে পারত। সেই কারণে আমরা সামগ্রিকতার কথা চিন্তা করে, বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে সেই তালিকায় আমাদের নাম রাখিনি। এই ইতিহাস কিন্তু বহুভাবে রচিত হচ্ছে। আপনারা এই সত্য ইতিহাসকে সংরক্ষণের কোনো চিন্তা উদ্যোগ আছে কিনা আপনাদের? জি, অবশ্যই। আমাদের আবু সাইদ ভাইয়ের শহীদ এবং ৬ জন ভাইয়ের শহীদ শোনার পরে আমরা সিদ্ধান্ত নিলাম, আমাদের এই আন্দোলনটা আর আমরা কোটার মধ্যে সীমাবদ্ধ রাখবো না। গত ১৬ বছরে আমাদেরকে যে ফেসিবাদী শাসনের মধ্যে দিয়ে যেতে হয়েছে, আমাদেরকে যে জুলুম করেছে, আমাদের ইসলামপ্রিয় তাওহিদি জনতাকে যেভাবে তাদেরকে জঙ্গি হিসাবে সাব্যস্ত করা হয়েছে, ইসলামের প্রতি যে ঘৃণা তৈরি করা হয়েছে, যারা এটা তৈরি করেছে তাদের বিরুদ্ধে তাদের শেষ না দেখা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন থেকে আপনাকে একটা সম্পর্ক প্রশ্ন করতে চাই। আপনাকে কিন্তু ওই সময়ে জাতি দেখতো না, অনেককেই আমরা দেখতাম, আপনাকে দেখতাম না। এবং পরবর্তীতে আমরা জেনেছি যে আপনার একটি ছাত্র সংগঠনের রাজনৈতিক পরিচয়ও আপনি ওন করেন বা আপনি ছিলেন তাদের সাথে। তো আসলে যোগসূত্রতা কি আসলে? আপনি এত আরেকটা প্রশ্ন জনগণ কিন্তু এরকম করেই থাকেন যে এই আন্দোলনটাকে হ্যাক করেছে ছাত্র শিবির, আবার কেউ কেউ এরকম বলে থাকেন যে টোটালটাকেই পেট্রোনাইজ করেছে ছাত্র শিবির। আসলে ফ্যাক্টটা কি, ছোট করে যদি বলতেন। এই আন্দোলনে একটা চমৎকার সৌন্দর্য ছিল। এখানে আমরা যারা গিয়েছিলাম, এখানে ছাত্রদল গিয়েছিল, বামপন্থী ছাত্র সংগঠন গিয়েছিল, তাওহিদি জনতা গিয়েছিল, সমাজের সর্বস্তরের মানুষরা গিয়েছিল, কৃষক গিয়েছিল, শ্রমিকরা গিয়েছিল, পেশাজীবীরা গিয়েছিল, বুদ্ধিজীবীরা গিয়েছিল, কিন্তু কেউ তাদের পরিচয় নিয়ে যায়নি। আমরা সবাই মজলুম ছিলাম, আমরা জালেমের বিরুদ্ধে আমরা লড়াই করতে গিয়েছি। আমরা আমাদের পরিচয় ভুলে গিয়ে আমরা গ্রেটার পারপাস নিয়ে আমরা কাজ করেছি। এবং এই বিষয়টা আমি বলতে চাই, আন্দোলনের শুরু থেকে ৫ জুন থেকে ৩৬ জুলাই পর্যন্ত নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ের সমন্বয়ের সাথে আমি যে দলটা করি আমরা যুক্ত ছিলাম। এই ক্ষেত্রে আমরা যদি সেই সময় ব্যানার নিয়ে আমরা যদি সামনে দাঁড়াতাম, অথবা ব্যানার নিয়ে যদি আমাদের মধ্যে টানাটানি হতো, তাহলে এই যে আজকে আমরা আজাদি পেয়েছি, সেটা পেতে আমাদেরকে আরও অনেক দিন সময় নিতে হতে পারতো। সাদিক কায়েম, আরেকটা প্রশ্ন একটু যদি আপনি উত্তর দেওয়া স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেটি হচ্ছে বিভিন্ন রকম সমালোচনা শোনা যায় যে সমন্বয়কদের একটা তালিকা হয়েছিল, সেই তালিকাটা জানতে চাই যদি আপনি বলেন যে এটা কে তৈরি করেছে এবং সেখানে আপনার নাম নেই, কিন্তু আপনি আবার এত লাইমলাইটে, বিষয়টা আসলে কি? হ্যাঁ, দেখেন, আমরা এই আন্দোলনের শুরু থেকে একসাথে বসে, এখানে যারা মূল সমন্বয়ক ছিল, মাহফুজ আলম, নাহিদ ইসলাম, এরপর হচ্ছে আসিফ মাহমুদ, সার্জিস, হাসনাত, আর বাকি যারা আছে, আমরা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে একসাথে অ্যাক্টিভিজম করেছি। আমি ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি। এরপর থেকে আমরা দীর্ঘদিন ধরে আমরা ফেসিবাদী শাসন শোষণের বিরুদ্ধে একসাথে কাজ করেছি এবং তারা আমাকে চিনত, আমার পরিচয় সহ তারা জানতো সব কিছু। এবং আন্দোলন যেদিন শুরু হয় সেদিনও আমরা একসাথে বসে আমরা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আমরা একসাথে কাজ করেছি। কিন্তু আমি যেহেতু ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি ছিলাম, সেই জায়গা থেকে সমন্বয়ক তালিকা যদি সরাসরি আমার নাম থাকে, এর মাধ্যমে একটি বিভাজন হতে পারত। সেই কারণে আমরা সামগ্রিকতার কথা চিন্তা করে, বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে সেই তালিকায় আমাদের নাম রাখিনি। কিন্তু আমাদের জনশক্তি পর্যায়ের, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, সারা দেশে আমাদের জনশক্তি পর্যায়ে অসংখ্য। আমি জনশক্তির বিষয়টা আসবো, এখানে আমার বেশ কিছু বিষয় জানবার আছে। সাদিক কায়েম ভাই, আন্দোলনের বিষয়টা তো এরকম যে একটা শক্তিশালী সংগঠন এবং তাদের যোগাযোগ ব্যবস্থা এবং চেইন অফ কমান্ড এবং আদেশ নিষেধ পালন করা বা আনুগত্য বা মুহূর্তের মধ্যে এই লোকগুলোকে করবার ক্ষেত্রে যে ধরনের শক্তিশালী কমিউনিকেশন দরকার, ওই সময় তো বিচ্ছিন্ন, বিক্ষুব্ধ জনতা, কিন্তু মানুষকে মুহূর্তে মুহূর্তে কাছে টানা, রাতের বেলা যাও, সকালবেলা নামো, এখন কেউ থাকবে না, ওদেরকে দেখো, এই যে যোগাযোগ ব্যবস্থাপনাটা আসলে মানে এটা আসলে কিভাবে হলো, কিভাবে সম্ভব, কারা করলো এটা? আমাদের ২৪-এর ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনে
একক কোনো মাস্টার মাইন্ড নাই। আমরা চেষ্টা করেছি নীতি নির্ধারণমূলক কাজগুলো করার জন্য এবং মাঠ পর্যায়ে সমন্বয়ের জন্য। আমাদের যদি মাস্টার মাইন্ড বলি, আমাদের শহীদেরা আমাদের মাস্টার মাইন্ড। আমাদের যারা গাজীরা আছে তারাই আমাদের মাস্টার মাইন্ড। তাদের আত্মত্যাগের মাধ্যমে, তাদের স্যাক্রিফাইসের মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। তারা যে সাহস দেখিয়েছেন, ফেসিবাদের প্রশ্নে তারা যেভাবে লাল কার্ড দেখিয়েছেন, তাদের বুককে পেতে দিয়েছেন, সেটার মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। বাংলাদেশের কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা বা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সঙ্গে যে সকল ছাত্র জড়িত, তাদেরকে কেউ খুবই উপেক্ষা করেন, আবার এও আমরা দেখি যে 100-এরও উপরে তারা শহীদ হয়েছেন। আপনারা মাঠে ময়দানে কি দেখেছেন? এই আন্দোলনে বিশেষ করে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের অসাধারণ ভূমিকা ছিল, আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের অসাধারণ ভূমিকা ছিল, আলেম ওলামাদের অসাধারণ ভূমিকা ছিল। বিশেষ করে এই ফেসিবাদী শাসনের সময়ে, এই জুলুম নির্যাতনের সময়ে মসজিদগুলোতে আলেম ওলামারা যে সাহস প্রদর্শন করেছেন, তারা ফেসিবাদের বিরুদ্ধে কথা বলেছেন এবং জুমার নামাজের পরে সবচেয়ে বড় বড় মিছিলগুলো প্রত্যেকটা মসজিদ থেকে বের হয়েছিল, যেটা ফেসিবাদের তাদের শাসনকে, তাদের ভয়ে আতঙ্ক তৈরি করেছিল। তো আলেম ওলামাদেরকে অভ্যুত্থান পরবর্তী তাদেরকে যেভাবে স্বীকৃতি দেওয়া দরকার ছিল, তাদেরকে আমরা সেটা দিতে ব্যর্থ হয়েছি। হাসিনার পালানোর সাথে সাথে বাইতুল মোকাররম মসজিদের খতিবকেও পালাতে হয়েছে। এরকম অনেকগুলো মসজিদের খতিবকে পালাতে হয়েছে, যেটা পৃথিবীর ইতিহাসে খুবই রেয়ার ঘটনা, কদাচিৎ এই ধরনের ঘটনাগুলো হয়েছে। কিন্তু এরপরও বাতিলে রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা অনেক শির দ্বারা উঁচু করা আলেম ওলামাদেরকে দেখতে পেয়েছি। তারা শত ধরনের জুলুম, নির্যাতন, নিষ্পেষণ সেগুলোকে তোয়াক্কা না করে তারা সবসময় হকের উপর, তারা সবসময় সত্যের উপর তারা অটল ছিল। আমরা তাদেরকে নতুন বাংলাদেশ থেকে তাদেরকে সেলুট জানাই। আলেম ওলামাদের আরেকটি যেটি আমাদের স্পিরিট ছিল, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, ওনার যে একটা ঐতিহাসিক উক্তি আছে, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার দরকার নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। এই যে আলেম ওলামাদের যে স্পিরিট, ফেসিবাদের বিরুদ্ধে তাদের যে শক্তিশালী তাদের বয়ান, সে বয়ানগুলো এদেশের আপামর ছাত্র জনতাকে অনেক বেশি উজ্জীবিত করেছে। আপনারা জানেন আবু সাঈদ সহ 6 জন ভাই যেদিন শহীদ হয় 16 জুলাই, 17 জুলাই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাইবানা জানাজা আয়োজন করি। সেই গাইবানা জানাজায় আমাদের উপর নির্মম হামলা হয় এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভ্যাকেন্সি ঘোষণা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনটা শুরু হয়েছিল, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় যখন বন্ধ করে দেয় তখন কি করা যায় পরবর্তী পদক্ষেপ, সে নিয়ে আমরা চিন্তা করছিলাম এবং মূল সমন্বয়ক নাহিদ, আসিফ এবং মাহফুজ আব্দুল ভাইয়ের সাথে আমার কথা হচ্ছিল। একই সাথে আমরা ওই সময় কেন্দ্রীয় সেক্রেটারি এবং কেন্দ্রীয় সভাপতির সাথে কথা হচ্ছিল। আমরা সিদ্ধান্ত নিলাম এই আন্দোলনটাকে আমরা সব জায়গায় ছড়িয়ে দেবো, সারা দেশে ছড়িয়ে দেবো। পাশাপাশি প্রাইভেট ইউনিভার্সিটিতে আমাদের যারা ভাই বোন আছে তাদেরকেও আমরা এখানে অন্তর্ভুক্ত করব। সেই অনুযায়ী ওদিন সন্ধ্যায় মিটিং করি এবং 18 জুলাই আপনারা দেখতে পেয়েছেন আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির ভাই বোনদের স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ। আলহামদুলিল্লাহ, তারা আবু সাঈদের মতো তারাও তাদের বুককে পেতে দিয়েছিল এবং এর মাধ্যমে সে আন্দোলনে একটি নতুন মাত্রা যুক্ত হয়। এবং আন্দোলন যখন আরও তুঙ্গে, তখন ফ্যাসিস্ট হাসিনা আন্দোলনকে দমন করার জন্য সে ইন্টারনেট ব্ল্যাকআউট এবং কারফিউ এই ধরনের বিষয়গুলো আমরা শুনতে পাচ্ছিলাম। তখন আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের এই আন্দোলনে নেতা থাকুক আর না থাকুক, যেন আন্দোলন চলতে থাকে সেই ধরনের আমরা একটা কর্মসূচি প্রণয়ন করব। এবং সেই আলোকে আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় দায়িত্বশীলদের সাথে পরামর্শ করি, সমন্বয়কদের সাথে পরামর্শ করি। সেটি কি ছাত্র শিবিরের কথা বলছেন? জি জি, ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিল তাদের সবার সাথে আমরা পরামর্শ করি। পরামর্শ করে আমরা 9 দফা একটা খসড়া তৈরি করি এবং আপনারা জানেন 18 জুলাই সন্ধ্যার দিকে ইন্টারনেট ব্ল্যাকআউট হয়ে যায়। হঠাৎ করে ইন্টারনেট ব্ল্যাকআউট, সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন, কোথায় কী হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। তো আমরা পরবর্তী দিন সকালে 19 জুলাই জুমাবার ছিল, সকাল থেকে মুক্তিকামী জনতা ঢাকার বিভিন্ন জায়গায় তারা নেমে পড়ে এবং আমরা তখন কারোর সাথে যোগাযোগ করতে পারতেছিলাম না যেহেতু ইন্টারনেট নাই। তখন আমি তখন তৎকালীন বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ছিল ফরহাদ ভাই, আব্দুল কাদেরের সাথে, যিনি একজন সমন্বয়ক ছিল দ্বিতীয় লেয়ারের, আমরা আব্দুল কাদেরের সাথে কথা বলি এবং এই 9 দফার যে খসড়া, সেই খসড়াগুলো আমরা তাকে পাঠ করে শোনাই অফলাইন ফোনের মাধ্যমে। আচ্ছা, এরপরে আব্দুল কাদের সম্মতি দেয় এবং তার নামে আমরা 9 দফাগুলো প্রত্যেকটা মিডিয়া হাউসে প্রেরণ করি। আপনি যে ইতিহাস, মানে এটা তো ইতিহাসের একটা পার্ট, কিন্তু এই ইতিহাস কিন্তু বহুভাবে রচিত হচ্ছে। আপনারা এই সত্য ইতিহাসকে সংরক্ষণের কোনো চিন্তা উদ্যোগ আছে কিনা আপনাদের? জি, অবশ্যই অবশ্যই আমরা ইতিহাস লিখছি
এবং ইতিমধ্যে আব্দুল কাদের নিজে স্বীকৃতি দিয়েছে 9 দফাটা কিভাবে হচ্ছে লেখা হয়েছে, কিভাবে করা হয়েছে, এবং হিস্ট্রিক্যাল করাপশন যেন না হয় সে জায়গায় আমরা সবাই কাজ করছি।